এটা হচ্ছে আমাদের 9th নাম্বার কনজিকিউটিভ বাজেট প্রেজেন্টেড বাই ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন এবং ফার্স্ট বাজেট প্রিপেয়ার ইন নিউ কর্তব্য ভবন। আমাদের যে নতুন কর্তব্য ভবন হয়েছে সেই নতুন কর্তব্য ভবনে এটা হচ্ছে প্রথম বাজেট। তাহলে ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামনের 9 নাম্বার বাজেট এবং কর্তব্য ভবনে হওয়া প্রথম বাজেট। পরবর্তী টাইমে এরকম কোশ্চেন যদি আসে যে কর্তব্য ভবনে প্রথম কবে বাজেট হয়েছে, তাহলে উত্তর হচ্ছে 2026। এটা লং টার্মের জন্য মনে রাখবে। গুড ইভিনিং এভরিওয়ান, এটা লং টার্মের জন্য মনে রাখবে। ঠিক আছে, তাহলে কর্তব্য ভবনে প্রথম বাজেট পাস হয়েছে 2026। এবার এখানে যে নাম্বারিং গুলো রয়েছে, নাম্বারিং গুলো আমরা ধীরে 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 করব। The total budget outlay expenditure is estimated by approximately 53.47 lakh crore to 53.5 lakh crore। তার মানে আমাদের যে এই যে বাজেটের যে এক্সপেন্ডিচারের মোটামুটি একটা আইডিয়া 53.47 থেকে 53.5। যদি খেয়াল রাখো বা যদি আগের ডেটা মনে থাকে, ন্যাচারালি আমাদের এই ডেটাটা কিন্তু 50 থেকে 55-র মধ্যে রেঞ্জ করে। ঠিক আছে, তাহলে টোটাল বাজেট আউটলে এক্সপেন্ডিচারের এখানে 53.47 থেকে 53.5 লক্ষ কোটি টাকা রয়েছে। অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা মনে রাখো। এবার আমাদের এই যে বাজেট, এই বাজেটটা সবকা সাথ সবকা বিকাশ যে ভিশন, সেই ভিশনেই আছে এবং এখানে তিনটে কর্তব্য ডিউটি এখানে আউটলাইন করা হয়েছে। তো ডাইরেক্ট কোশ্চেন, আমাদের বাজেটের ভিশন কি? সবকা সাথ সবকা বিকাশ। আউটলাইন ডাইরেক্ট তিনটে কর্তব্য বা ডিউটি এখানে আউটলাইন করা হয়েছে। এবার এটা কর্তব্য ভবনের ফার্স্ট পার্ট এখানে আমরা দেখতেই পাচ্ছি, এটা যেটা রয়েছে। এবার এই যে কর্তব্য, তিনখানা কর্তব্য কি কি? এবার এইটা মনে রাখার আগে আমরা যদি ভাবি এখন গভর্নমেন্ট কি চাইছে, সবার আগে সেটা মনে রাখো, মুখস্থ করার দরকার নেই। এখন গভর্নমেন্ট চাইছে ইকোনমিক গ্রোথ, মানে লাস্ট কয়েক বছর ধরে গভর্নমেন্ট চাইছে ম্যানুফ্যাকচারিং সেক্টরের গ্রোথ, লাস্ট কয়েক বছর ধরে। তাহলে র্যাপিড এবং সাস্টেনেবল ইকোনমিক গ্রোথ, এটা হচ্ছে ফার্স্ট পার্ট। গুড ইভিনিং। ফুলফিলিং দ্য অ্যাসপিরেশনস অফ দ্য পিপল। এবার মিডিল ক্লাস, আগের বারের বাজেটেও মিডিল ক্লাসকে ফোকাস করা হয়েছিল, তাই এখানে মিডিল ক্লাসকে ফোকাস করা হচ্ছে, ফুলফিলিং অ্যান্ড অ্যাসপিরেশনস অফ দ্য পিপল। এবং লাস্ট বলছে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, মানে সবকা সাথ সবকা বিকাশ, সবাইকে নিয়ে চলা। তো আমাদের লং টার্মে মনে রাখার জন্য আমরা সিম্পল ভাববো একটা আর কি, এভাবে ভাববো যে গভর্নমেন্ট এই মুহূর্তে নিজের যে সাস্টেনেবিলিটি, সেই সাস্টেনেবিলিটি মেনটেনের জন্য ইকোনমিক সাস্টেনেবিলিটি চাইছে, পিপল সাস্টেনেবিলিটি চাইছে, ইকোনমিক এবং পিপল সাস্টেনেবিলিটির সাথে এখানে সবকা সাথ সবকা বিকাশ চাইছে, ইনক্লুসিভ ডেভেলপমেন্ট। হলো ভালো কথা। এবার এই যে ফিসকাল ডেফিসিট, আমরা ডেফিনেশন জানি হোয়াট ইজ ফিসকাল ডেফিসিট। আমাদের ইনকাম এবং এক্সপেন্ডিচার, আমাদের বলতে গভর্নমেন্টের ইনকাম এক্সপেন্ডিচারের মধ্যে যে বেসটা মেনটেন থাকে না, সেক্ষেত্রে গভর্নমেন্ট যদি অনেক বেশি খরচা করে ফেলে তার আয়ের তুলনায়, তাকে ডেফিসিট বলি। এবার আমাদের জিডিপির যে গ্রোথ, সেই জিডিপি গ্রোথের 4.3% এখানে এস্টিমেট করা হয়েছে ফিসকাল ডেফিসিট 26-27-এর জন্য, যেটা আগের বছর ছিল 4.4%। দুটোই মনে রাখতে হবে, কারণ আগের বছর থেকে চেঞ্জটা কি হয়েছে এবং বর্তমানের কি আছে। তাহলে ফিসকাল ডেফিসিট এখানে এস্টিমেটেড 4.3% অফ জিডিপি ফর ফাইন্যান্সিয়াল ইয়ার 2026 এবং 27। আচ্ছা, রেভিনিউ ডেফিসিট। এবং মনে করো এখানে একটা জিনিস, যে আমরা যখন এখানে এক্সপেন্ডিচার অলওয়েজ 53, আমি যেটা বললাম 50 to 55 পর্যন্ত রেঞ্জ করে এক্সপেন্ডিচারের পার্টটা, ঠিক তেমনি ডেফিসিটটাও কিন্তু আমাদের রেঞ্জ করে অ্যাপ্রক্সিমেটলি, মানে এখন একটা ভালো লেভেলের টার্গেট রেখেছে 4.3, আমাদের কিন্তু রেঞ্জ করে এটা 4.1 থেকে 4.5% পর্যন্ত। এই রেঞ্জগুলো তোমাদের মনে রাখতে হবে, তাহলে একটা আইডিয়া হবে কোশ্চেন সলভ করার ক্ষেত্রে কি এক্সপেকটেশন আসছে, কোথায় কি আছে। এবার ফিসকাল ডেফিসিট এইবার 4.3%, আগের বার ছিল 4.4%। রেভিনিউ ডেফিসিট, রেভিনিউ ডেফিসিট মানে গভর্নমেন্টের নিজস্ব ইনকাম। রেভিনিউ ডেফিসিট ইজ টার্গেটেড অ্যাট 1.5% এবং প্রাইমারি ডেফিসিট 0.7%। তাহলে রেভিনিউ ডেফিসিট 1.5% এখানে যেটা মেনশন রয়েছে। রেভিনিউ ডেফিসিটের অর্থ মনে করার চেষ্টা করো, আমরা যখন রেভিনিউ ডেফিসিট কনসেপ্টটা পড়েছিলাম, আমরা পড়েছিলাম যে আমাদের যে ট্যাক্সেস থেকে যে ইনকামটা হচ্ছে, বা আমাদের যে যে আমাদের যে ট্রেডের থেকে যে ইনকামটা হচ্ছে, তার রেসপেক্টে এখানে যেটা আমরা দেখতে পাই, তার থেকে ইনকামের থেকে আমরা অনেক বেশি খরচা করে ফেলি।
এবার এই জায়গার খরচটা কোথায় থাকে মনে করো, এই জায়গার খরচটা খেয়াল করে দেখো, থাকে হচ্ছে 1 নাম্বার, যেখানে আমরা আমাদের যে হচ্ছে গিয়ে আমাদের ইন্টারেস্ট পেমেন্ট করি, রাইট? ইন্টারেস্ট পেমেন্ট করি, ওকে। 1 নাম্বার পয়েন্ট এখানে থাকে। আর দ্বিতীয় পয়েন্ট যেখানে বেশি খরচা হয়ে যায়, দ্যাট ইজ আমরা সাবসিডিজ দিয়ে থাকি, ঠিক আছে। এবার গভর্নমেন্ট ইন্টারেস্ট পেমেন্ট এবং সাবসিডি অতিরিক্ত দিচ্ছে, যার কারণে গভর্নমেন্টের রেভিনিউ ডেফিসিট হচ্ছে। এবার গভর্নমেন্টের এই যে রেভিনিউ ডেফিসিট, সেই রেভিনিউ ডেফিসিটের টার্গেট এখানে রাখা হয়েছে 1.5%। ফিসকাল ডেফিসিট 4.3%। ইমাজিন করো নিজেকে, মানে থটটাকে, 4.3%, রেভিনিউ ডেফিসিট 1.5%। রেভিনিউ ডেফিসিট 1.5% কিসের জন্য? তার মানে হচ্ছে গিয়ে আমার ক্যাপিটাল এখানে ডেফিসিট কিছু থাকবে, যেই ডেফিসিটে আমি কোনো না কোনো ইনফ্রাস্ট্রাকচার বানাবো। খুবই ভালো কথা। তাহলে এই যে টার্গেটটা, এই টার্গেটটা একটা পজিটিভ টার্গেট, বিকজ তার মধ্যে প্রাইমারি ডেফিসিট হচ্ছে 0.7%। ইট মিনস 0.8% আমি আমার রিপেমেন্টই করছি, ওকে, গেল। 0.8% আমি রিপেমেন্টই করছি, তার মানে আমি এখানে প্রগ্রেসফুলি এগোচ্ছি। তাহলে ফিসকাল ডেফিসিট 4.3% অফ জিডিপি, রেভিনিউ ডেফিসিট 1.5% অফ জিডিপি, প্রাইমারি ডেফিসিট 0.7% অফ জিডিপি, কারেন্টলি এস্টিমেটেড at 55.6% with a target to bring it down 50 plus 50 plus minus 1 by 2030। এবার এই মুহূর্তে আমাদের ইনফ্রাস্ট্রাকচার বুস্টের জন্য কত কোটি, লক্ষ কোটি টাকার রিকোয়ারমেন্ট রয়েছে। তো আমাদের ইনফ্রাস্ট্রাকচার বুস্ট আপের জন্য 21.2 লাখ করোড় ইনভেস্টমেন্ট রয়েছে। এবার এই যে লাখ কোটি টাকার ইনভেস্টমেন্টের ক্যালকুলেশনটা এবার ভাববে, দেখো আমি এক্সপেন্স করব 53.47%, তার মধ্যে প্রায় অ্যাপ্রক্সিমেটলি প্রায় 45 to 48% মতো আমার ইনফ্রাস্ট্রাকচার বুস্ট আপে যাবে। 21.2 লাখ করোড়। তোমাকে আইডিয়া নিতে হবে, বোঝা গেল না যে আমি টোটাল খরচা করব, তার মধ্যে ইনফ্রাস্ট্রাকচারেই খরচা করব 21.2 লক্ষ টাকা, তাহলে 2 লক্ষ কোটি টাকা। তার মানে আমি ইনফ্রাস্ট্রাকচারে খরচা করব, ইনফ্রাস্ট্রাকচারে খরচার সাথে আমার তাহলে এখানে ফিসকাল ডেফিসিট, ক্যাপিটাল ডেফিসিটের সাথে কানেক্টেড হবে। তাহলে বাজেট ওয়াইজ আমরা যদি দেখি, ইয়া দিস ওয়ান দি ইজ ওয়াজ দি বা ইজ দি পজিটিভ বাজেট, যেখানে আমাদের পজিটিভ ভাবে এখানে গভর্নমেন্ট রোল প্লে করছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের মাধ্যমে। এখানে আমাদের ইনফ্লেশন কন্ট্রোল বলো কিংবা এমপ্লয়মেন্ট জেনারেশন বলো, সেটাকে ফোকাস করছে, ভালো কথা। এইবার এই জায়গাটা আমরা যদি দেখি, এখানে মনে রাখার ব্যাপার রয়েছে, যেমন হচ্ছে কনজিকিউটিভ ইয়ারে কি হয়েছে না হয়েছে সেটাকে দেখার জন্য মুখস্থ একটা ডেটাও করতে হবে না, বাট জাস্ট ফোকাস করো ভালোভাবে। আগে ফিসকাল ডেফিসিটকে ফোকাস করো। ফিসকাল ডেফিসিট যদি ফোকাস করো, যত দিন যাচ্ছে 15 74 431, 15 68 936, 15 58 492, এবার তো পুরোপুরি 16 95 768, ঠিক আছে। এবার এখানে এইখানে দেখো, এটা বাজেট এস্টিমেট ছিল 25 26-এর, আর এটা পরে রিভাইজ করা হয়েছিল 15 58-তে। তাহলে খেয়াল করো, 15 74 বেশি, 15 58 তার থেকে কম, আর 16 95 তার থেকে বেশি, তাই। তাহলে এবার যদি বলা হয় যে কনজিকিউটিভ ইয়ারে আমাদের ফিসকাল ডেফিসিট বাড়ছে, স্টেটমেন্টটা তাহলে ঠিক হবে না ভুল হবে? ভুল হবে, ঠিক আছে। বাড়ে কমে কনজিকিউটিভ ইয়ারে, আপাতত লাস্ট 2 3 বছরের যে সেগমেন্ট, তাতে এই জিনিসটা হচ্ছে না। এবার তোমার যদি নেক্সট কোশ্চেন আসে, আগের বছরের তুলনায় এই বছরের এস্টিমেট বেশি না কম, ডেফিসিট বেশি না কম? বেশি। এই জাস্ট ডেটাটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। এক্সাক্ট ভ্যালু মনে রাখার দরকার নেই, আসলে পারতেও পারি আমরা, না পারতেও পারি, 15 16-র মধ্যে রেঞ্জ করছে, একটা আইডিয়া নিয়ে নাও। এবার তারপরে তুমি এই আইডিয়ার পরে নেক্সট আইডিয়া যেটা নেবে, সেটা হচ্ছে প্রাইমারি ডেফিসিট। প্রাইমারি মানে হচ্ছে আমি লোন দেওয়ার পরে সত্যিকারের ডেফিসিটটা কত। 4 58 856, 28 41 54, আর 2 91 796, হিউজ এখানে ডাউনফল আমি দেখতে পাচ্ছি প্রাইমারি ডেফিসিটের। তাহলে প্রাইমারি ডেফিসিট 2024 25-এ ডেফিসিট কেন ছিল? করোনার জন্য ওই টাইমটা আমাদের ডেফিসিট অনেক সমস্যা তৈরি হয়েছিল, বাট আস্তে আস্তে এখন যদি দেখি, আমার প্রাইমারি ডেফিসিট কিন্তু আমার মানে 24 25-এর থেকেও এগেইন একই কনসেপ্ট, কমলো। এখানে ডেফিসিট কমলো, 28 কমলো, কিন্তু আবার বেড়ে গেল। তাহলে কমলো বাড়লো, কমলো বাড়লো, এগেইন
স্টেডি বেসিসে কমেও নি, স্টেডি বেসিসে বাড়েও নি, দুটো স্টেটমেন্টও তাই। এবার যদি ইভেনচুয়ালি আমরা যদি দেখে থাকি ফিসকাল ডেফিসিট কমলো বাড়লো হলে প্রাইমারি ডেফিসিট কমলো বাড়লোই হবে, এটা তো লজিক্যাল ব্যাপার, বাট তবুও আমি বলে রাখলাম। আচ্ছা, এই দুটো নিয়ে কোশ্চেন আসে। নেক্সট, রেভিনিউ রিসিভড মানে, রেভিনিউ রিসিভড মানে আমাদের ব্যবসা বাণিজ্য বেড়েছে কিনা, কিংবা আমাদের ট্যাক্স যে কালেকশন সেটা বেড়েছে কিনা। এবার লাস্ট কয়েক বছর ধরে গভর্নমেন্ট বলে যাচ্ছে হ্যাঁ আমাদের ব্যবসা বাণিজ্যও বেড়েছে, আমাদের ট্যাক্স কালেকশনও বেড়েছে, বলে যাচ্ছে, নিশ্চয়ই শুনছো তোমরা। তাহলে এখানে দেখো 3036619, তারপরে লেখা রয়েছে 3420 409, যেটা এস্টিমেটে রিভাইজড হয়েছে 3342 323, এবার 35 33 150। তাহলে এবার বাড়ছে তো, কনজিকিউটিভ ভাবে বাড়ছে তো। দেখো, রেভিনিউ রিসিভস কনজিকিউটিভ ভাবে বাড়ছে, ইয়েস, এই স্টেটমেন্টটা মনে রাখতে হবে, রেভিনিউ রিসিপ্ট কনজিকিউটিভ ভাবে বাড়ছে, ডেফিসিট বাড়ছে কমছে, রিসিপ্ট বাড়ছে কনজিকিউটিভ ভাবে। এগেইন ক্যাপিটাল রিসিপ্ট 16 16 249, এখানে 16 22 519, 18 14 165, এগেইন আমার ক্যাপিটাল রিসিপ্টও বাড়ছে। তাহলে রেভিনিউ রিসিপ্টও বাড়ছে, ক্যাপিটাল রিসিপ্টও বাড়ছে, তাহলে টোটাল আমার যে রিসিপ্ট সেই রিসিপ্টও বাড়বে, খুবই স্বাভাবিক, টোটাল রিসিপ্ট বাড়বে। এবার আমাদের গভর্নমেন্ট কি চায়, যে টোটাল যে রিসিপ্ট রয়েছে এবং টোটাল যে এক্সপেন্ডিচার রয়েছে সেটাকে সেম রাখার। তাই জন্য এখানে টোটাল রিসিপ্ট টোটাল এক্সপেন্ডিচার সেম বলে ক্যালকুলেশন করা হয়েছে, বাট আলটিমেটলি ডেফিসিটে সেটার প্রমাণ হয় যে না, সবটা মেনটেন থাকে না। তাহলে তোমাদের এখান থেকে এই যে ছবিটা, এই ছবিটা থেকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের রিসিপ্ট বেড়েছে, সেটা রেভিনিউ রিসিপ্টই হোক না কেন, ক্যাপিটাল রিসিপ্টই হোক না কেন, আমাদের এক্সপেন্ডিচারও বেড়েছে, আমরা টাকা যেমন নিয়েছি তেমনি খরচাও করেছি, এবং ফিসকাল ডেফিসিট আমার বেড়েছে কমেছে, প্রাইমারি ডেফিসিট আমার বেড়েছে কমেছে। কোনো সমস্যা আছে? কিছু সমস্যা নেই। আচ্ছা, নেক্সট এখানে আমাদের কোথা থেকে বেশি টাকা আসে আর কোথায় বেশি টাকা যায়, আগের বছরের হিসাবের অনুযায়ী এই বছরের হিসাব আবার আমরা দেখতে পাচ্ছি। আমরা আগের বার পড়েছিলাম যেটা, এবং সব সময় যেটা থাকে যে সবচেয়ে বেশি টাকা আমরা ধার দিয়ে নিয়ে থাকি, বড়োইং এবং আদার লায়াবিলিটি, সবচেয়ে বেশি টাকা এখান থেকেই আসে। এইবারও তাই আছে, এবং এই ডেটাটা আমাকে মনে রাখতে হবে, কত পার্সেন্টেজ, 24%। নেক্সট যেটা আমাদের থাকে, যে আমাদের কর্পোরেশন আর ইনকাম ট্যাক্সের মধ্যে একটু চেঞ্জেস হয়ে যায়। তো এবার ইনকাম ট্যাক্স আমার বেশি আসছে 21%, এটা খুবই ভালো জিনিস, বিকজ আগের বার মনে করে দেখো 18% ছিল জিএসটি, যদি তোমাদের মনে থাকে, ঠিক আছে, কিন্তু এইবার জিএসটি ভ্যালু কমে গেছে 15%। ওকে, তার মানে এই জিএসটির ভ্যালুটা আমাকে মনে রাখতে হবে, এটা 15% হয়ে গেছে, বিকজ ইট মিনস স্টেটরা জিএসটি শেয়ার সেন্টারকে দিচ্ছে না, ঠিক আছে, এটার পরিষ্কার মানে হচ্ছে এটা। তাহলে এবার বড়োইং এন্ড আদার লায়াবিলিটি, 1 নাম্বার হয়ে গেল বড়োইং, 2 নাম্বার এখানে আমার হয়ে গেল হচ্ছে ইনকাম ট্যাক্স, আর 3 নাম্বার হচ্ছে কর্পোরেশন ট্যাক্স। তো কর্পোরেশন ট্যাক্স মানে কি ট্যাক্স, ডাইরেক্ট ট্যাক্স, এটা একটা কোশ্চেনে আসে, ডাইরেক্ট ট্যাক্স নিচের কোনটা, কর্পোরেশন ট্যাক্স। তো কর্পোরেশন ট্যাক্স হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স, মানে কর্পোরেট যে অফিসগুলো যেগুলো রয়েছে কর্পোরেশন থেকে, তারা বিজনেস করে এবং ডাইরেক্টলি তারা ট্যাক্স দেয়। ভাই, আমার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আমি করছি, তাহলে কর্পোরেশন ট্যাক্স তো আমি পাবোই। আমি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য 21.02 লক্ষ কোটি টাকা খরচা করছি আমার বাজেটের 53 পয়েন্ট সামথিং লক্ষ কোটি টাকার মধ্যে থেকে, তাহলে কর্পোরেশন ট্যাক্স তো আমাকে দিতেই হবে। হ্যাঁ, এটা একটা ভীষণ পজিটিভ জিনিস, আমাদের দেশের লোকেরা ইনকাম ট্যাক্স পে করছে, ইনকাম ট্যাক্স পে করছে, ইট মিনস আমার এখানে দেশের লোকেদের ইনকাম বাড়ছে। এবার কত পার্সেন্টের বাড়ছে সেই সব হচ্ছে অন্য গল্প, বাট ইনকাম বাড়ছে, তাই জন্যই তো তারা ইনকাম ট্যাক্স পে করছে। তাহলে এটা তিনটে ভ্যালু তোমাদের মনে রাখতে হবে, বড়োইং অ্যান্ড আদার লায়াবিলিটি 24%, ইনকাম ট্যাক্স 21%, এবং কর্পোরেশন ট্যাক্স হচ্ছে 18%, এবং ইন্ডিভিজুয়ালি জিএসটির ভ্যালুটা মনে রাখবে 15%। বাকিগুলো আসে না, বাকিগুলো খুব মাথা বা তার কাটা লোক না হলে কোশ্চেন করবে না, ব্যথা জাগানো কোশ্চেন আসবে না। 4% কাস্টম এক্সাইজ ডিউটি, 6% নন ডেট, ইত্যাদি ইত্যাদি, এগুলো মনে রাখার দরকার নেই, প্রথম তিনটে জিএসটি। আচ্ছা, নেক্সট এবার টাকাটা যাচ্ছে কোথায়, টাকাটা যাবে খুবই স্বাভাবিকভাবে, আমি সবচেয়ে বেশি টাকা যেখানে নিচ্ছি সবচেয়ে বেশি টাকা সেখানেই দিতে হবে আমাকে, ইন্টারেস্ট পেমেন্টে দিতে হবে, ন্যাচারালি কথা সেটাই হয়, বাট না, এখানে স্টেট শেয়ারে টাকা যাবে, আগের বারও তাই হয়েছে, এইবারও তাই, স্টেট শেয়ারে সবচেয়ে বেশি টাকা যাচ্ছে 12%। এটা পয়সা বলতে 100 পয়সার বেসিসে ক্যালকুলেশন আছে, 22% এখানে ট্যাক্স ডিভলিউশন টু দ্য স্টেট। তার মানে স্টেট এখানে জিএসটি টাকা দিচ্ছে যেমন নয়, তেমনি আবার স্টেটকে আমাকে ভর্তুকি হিসেবে বেশি টাকা দিতেও হচ্ছে। তাহলে 12 to 2 পয়সা এখানে, বা 22% এখানে চলে যাচ্ছে। ইন্টারেস্ট পেমেন্ট হচ্ছে 20 পয়সা, ইন্টারেস্ট পেমেন্ট হচ্ছে 20 পয়সা।
এবার নেক্সট হচ্ছে সেন্ট্রাল স্কিম 17 পয়সা। তাহলে গভর্নমেন্ট কিসের বেসিসে চলছে দেখো, ধার নিয়ে চলছে, প্রথম কথা 20 পয়সা ধারে দিয়ে দিচ্ছে, স্টেটকে দিয়ে দিচ্ছে, তার বেসিসে এখানে স্কিম, যেটা স্কিমের পিছনে তোমার সাবসিডি বা বিভিন্ন আলাদা আলাদা ইভ্যালুয়েশনে এখানে দিচ্ছে। তাহলে এই যে আমরা বলে থাকি এ গভর্নমেন্ট, বি গভর্নমেন্ট, সি গভর্নমেন্ট, তো এ গভর্নমেন্ট, বি গভর্নমেন্ট, সি গভর্নমেন্ট কার থেকে শিখছে? ডিফারেন্ট স্টেট গভর্নমেন্ট শিখবে সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে। সেন্ট্রাল গভর্নমেন্ট তার 17 পয়সা, মানে তার বাজেটে 17%, ইটস আ হিউজ অ্যামাউন্ট, হিউজ অ্যামাউন্ট, সে হচ্ছে গিয়ে সাবসিডি বা স্কিমের টাকা পয়সা দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তাহলে টোটাল অ্যাটমসফিয়ারটাই এটা চলছে, কিছু করার নেই আমাদের। তাহলে 24, 21, 18, 22, 20, 17, এই 3, 3, 6টা পয়েন্ট মনে রাখতে হবে। কোনো সমস্যা? কোনো সমস্যা হওয়ার কথা নয়। শুধু এখানে ডিফেন্সেরটা একটু মনে রেখো, 11%, মাঝে মাঝে ডিফেন্স ওয়ালাটা আমাদের জিজ্ঞাসা করে, তো একটু দেখে রাখবে। আর পেনশন 2%, মেজর সাবসিডি 6%, বাট এগুলো আসার চান্সেস অ্যাজ সাচ নেই। ডিফেন্সটা আসতে পারে 11%। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, এবার আমাদের গভর্নমেন্ট কন্টিনিউয়াসলি চেষ্টা করছে ট্রান্সপোর্টের দিকে খেয়াল রাখা। কারণ আমি ঘুরতে যাব, তুমি ঘুরতে যাবে, ট্রান্সপোর্ট ভালো হলে আমরা ঘুরতে যাব, এবং আমরা যদি বেশি ঘুরতে যাই, গভর্নমেন্ট কি হবে এখানে ট্যুরিজমের রেসপেক্টে ট্যুরিজম ইকোনমি বানাবে। গভর্নমেন্ট ট্যুরিজম ইকোনমি বানাবে, তো ট্রান্সপোর্ট সেক্টরকে তাই জন্য সবার ফার্স্টে ডেভেলপমেন্ট করতে হবে। তোমরা যদি খেয়াল করে দেখো, লাস্ট কয়েক বছরে গভর্নমেন্ট রোডের উপর প্রচুর টাকা খরচা করেছে, যেমন হচ্ছে গিয়ে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারের, মানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের, বিশেষ করে রোড, ব্রিজ, ড্যাম, এই সমস্ততে খরচা করেছে। স্কুল, হসপিটাল খুব একটা বানায়নি, এগুলো বেশি খরচা করেছে। তার কারণই হচ্ছে গিয়ে, যদি ট্রান্সপোর্ট ভালো হয়, তাহলে সবচেয়ে বেশি পরিমাণে আমাদের এখানে ট্যুরিজম সেক্টর গ্রো করবে, এবং ট্রান্সপোর্ট ভালো হলে ট্যুরিজমের সাথে সাথেই নর্মাল ইনফ্রাস্ট্রাকচারও গ্রো হয়ে যাবে। তো ট্রান্সপোর্ট সেক্টর রিসিভড হাইয়েস্ট অ্যালোকেশন 5.98 লাখ crore। তো ডাইরেক্ট কোশ্চেন আসতে পারে যে আমাদের যে টোটাল ওই 53%, 53.47 এই লাখ crore যে এখানে এস্টিমেট করা হলো, তার মধ্যে সবচেয়ে বড় টাকা এখানে কার কাছে যাচ্ছে, কোন সেক্টরে যাচ্ছে? ট্রান্সপোর্ট সেক্টর। এবার এখানকার যে ব্র্যাকেটে ভ্যালুটা দেওয়া রয়েছে, সেই ভ্যালুটা আমার কাজে লাগতে পারে। 5.98 লাখ crore প্রিলিতেও আসতে পারে, মেন্সেও আসতে পারে, এটা একটু আইডিয়া রাখতে হবে। এবং এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি ফলোড বাই ডিফেন্স, মানে সবচেয়ে বেশি অ্যালোকেশন আমার ডিফেন্সে আছে, 7.8 লাখ crore। ডিফেন্সের পরে হচ্ছে ট্রান্সপোর্ট সেক্টর। কিন্তু খেয়াল করো, ডিফেন্সে আমার ডেভেলপমেন্টের জন্য এত টাকা খরচা হচ্ছে, এবং এই ডিফেন্সের টাকাটাই কিন্তু আমার, এটা 11% হচ্ছে ডিফেন্সের। তার মানে আমাকে যদি বলা হয় যে রুপি কিভাবে স্পেন্ড হচ্ছে, সেটা ট্যাক্স ডিভ্যালুয়েশনের ক্ষেত্রেই ফার্স্ট হয়ে যাচ্ছে, ডিফেন্স কিন্তু আমার 4 হয়ে যাচ্ছে। একটু খেয়াল রাখবে এই পয়েন্টটা। বাট আমাকে যদি খরচের দিক থেকে দেখা হয়, যে কত হাইয়েস্ট অ্যালোকেশন, মানে একটা পার্টিকুলার সেগমেন্টে কতটা অ্যালোকেট করব, মানে কোনো কোনো পার্টিকুলার সেক্টর ওয়াইজ, তাহলে ডিফেন্সে হচ্ছে 7.8 লাখ crore, আর ট্রান্সপোর্টে হচ্ছে 5.98 crore। এই দুটোর ডেটাই আমাকে মনে রাখতে হবে। আমি 16 ফাইন্যান্স কমিশন নিয়ে ইটসেলফ একটা আলাদা দিনকে পড়াবো, এটা একটা মেজর টপিক হবে, 15 ফাইন্যান্স কমিশন, 16 এর ডিফারেন্স, বাট এখন পড়াবো না। আপাতত একটা লাইন জাস্ট, যে স্টেটের যে রেকমেন্ডেশন যেটা রয়েছে, ভার্টিক্যাল ডিভ্যালুয়েশনে 41% ডিসাইড হয়েছে, 41% এখানে অ্যাকসেপ্ট হয়েছে। মানে আমার এখানে সরকার 41% এখানে দিয়ে দেবে, ঠিক আছে, স্টেটকে দেবে তার ইনকামের 41%। এটা ডিটেলটা আমরা পরে পড়বো। আমাদের 41%টা মনে রাখতে হবে। আমাদের নতুন ইনকাম ট্যাক্সের যে অ্যাক্ট, সেই ইনকাম ট্যাক্সের অ্যাক্ট এফেক্টিভ হবে কবে? এটা মানে ফিউচারের জন্য ইম্পর্টেন্ট। 2026 থেকে এফেক্টিভ হবে, এপ্রিল মাসের 1 তারিখ 2026 থেকে এটা এফেক্টিভ হবে। এসটিটি চার্জেস, সিকিউরিটি ট্রানজাকশন, এখানে যে টাকা দিতে হয় ফিউচার অ্যান্ড অপশনে, সেটা বেড়ে গিয়েছে। এগেইন এটা খুব কঠিন কোশ্চেন এলে আসবে, ন্যাচারালি আসার চান্সেস নেই, বাট আসতে পারে, আমি কারেন্ট অ্যাফেয়ার্সে দেখেছি। 0.02 থেকে এটা 0.05%। তোমরা হয়তো ভাবতে পারো মাত্র এইটুকু টাকা বেড়েছে, না, যারা লক্ষ লক্ষ কোটি টাকা ট্রানজাকশন করে, তাদের এই পার্সেন্টেজেই প্রায় কয়েক লক্ষ টাকার ট্যাক্স বেড়ে গিয়েছে। তো এটা একটা হিউজ, মানে সেটব্যাক ফর দি ফিউচার অ্যান্ড অপশনস ট্রেডিং পারপাস যারা করে থাকে। সভারেন গোল্ড বন্ডের কেস আমরা জানি। সভারেন গোল্ড বন্ড ব্রট ফ্রম দি সেকেন্ডারি মার্কেট উইল নাও বি দি সাবজেক্ট টু ক্যাপিটাল গেইন ট্যাক্স আফটার আপন রিডিমশন। ইট মিনস
আগে একটা টাইমে সভারেন গোল্ড বন্ডকে মানে লোকে তো যারা আর কি গোল্ড কিনে রেখেছে, গোল্ডের দাম মারাত্মক বেড়ে গেছে। এবার গোল্ডের দাম মারাত্মক বেড়ে গেছে, এটা না গভর্নমেন্টের এক্সপেকটেশন ছিল না কারোর এক্সপেকটেশন ছিল। এবার সাপোজ ধরে নেওয়া যাক আজ থেকে 10 বছর আগে কেউ গোল্ড কিনে রেখেছে, সভারেন গোল্ড বন্ড কিনে রেখেছে, 2010 বছর বাদ দাও, 2018-19-এ মোটামুটি এটার পপুলারিটি এসছে। করোনার টাইমের পরে আরো পপুলারিটি এসছে 21-22, আমি ধরে নিলাম 21-এই কিনেছে। 21-এ তখন মনে হয় সোনার দাম যতদূর আমার মনে পড়ছে 40-42 হাজার টাকা ছিল। এবার 40-42 হাজার টাকার সোনা আজকে হয়ে গেছে, আজকের ডেটে 1,62,000 আছে, 24 ক্যারেট। তো আমি খুব বা মানে 24 ক্যারেট যদি নাও ধরি, আমি যদি 1.5 লাখই ধরি, তার মানে প্রায় 1 লাখ টাকা বেড়ে গিয়েছে। এবার 1 লাখ টাকা বেড়ে গিয়েছে, খুবই স্বাভাবিক, লোকজন কি করবে, গোল্ড বেচে দেবে। কারণ তার একটা ইনভেস্টমেন্ট পারপাসে, অ্যাটলিস্ট যারা কিনেছে গোল্ড বন্ড, যারা কিনেছে ইনভেস্টমেন্ট পারপাসে কিনেছে, এবার সে গোল্ড বেচে দেবে। এবার এই যে গোল্ডটা সে বেচে দিল, তো এর আগে পর্যন্ত সভারেন গোল্ড বন্ড বেচলে কোনো গভর্নমেন্ট ট্যাক্স নিত না, বিকজ গভর্নমেন্ট বুস্ট করতো সভারেন গোল্ড বন্ড স্কিমে মানুষ যাতে টাকা রাখে। কেন? কারণ গভর্নমেন্ট এখানে কি করছে, কারণ এটা একটা সিকিউরিটি, গভর্নমেন্টের কাছে টাকাটা গভর্নমেন্ট মনে রাখছে অনেকক্ষণ পর্যন্ত থাকছে। বাট গভর্নমেন্টের এটা গন্ডগোল হয়ে গেছে, বিকজ গভর্নমেন্টকে এখন অনেক বেশি টাকা দিতে হবে। কারণ গভর্নমেন্ট যেই মোমেন্টে সভারেন গোল্ড বন্ডের টাকাটা নিয়েছে, ধরে নেওয়া যাক আমি হচ্ছে গোল্ড ব্যবসায়ী, আমি হচ্ছে গভর্নমেন্ট, আমি গোল্ড ব্যবসায়ী, আমাকে কেউ 50 টাকা দিয়েছিল তার কোনো একটা টাইমে, এখন সেই 50 টাকার ভ্যালু হয়ে গেছে 150 টাকা, মারাত্মক ভ্যালু হয়ে গেছে। তো আমাকে তো তাকে ফেরত দিতে হবে, কারণ কথা অনুযায়ী, বিকজ আমি গভর্নমেন্ট, আমাকে ফেরত দিতে হবে। তো এই জন্য, এই কারণে এই মুহূর্তে সভারেন গোল্ড বন্ডের ক্ষেত্রে এখানে রিডিমশনের জন্য ক্যাপিটাল গেইন ট্যাক্স তোমাকে দিতে হবে। এবার দেখো, এবার এই জন্য এটা একটা এক্সট্রা তোমাদের কথা বলে রাখি, ইনভেস্টমেন্টের একটা আইডিয়া ফিউচারের জন্য তোমাদের যখন লং টার্মে করবে, তো গোল্ডে ইনভেস্ট করা ভালো। বাট অনেক সময় কি হয়, অলওয়েজ দেখবে সবাই বলে ডাইভার্সিফাইড পোর্টফোলিও যেন থাকা উচিত, ঠিক আছে? কারণ ডাইভার্সিফাইড না থাকলে দেখে নেওয়া গেল যে সবাই তার টাকা এখানে তোমার ইনভেস্ট করে ফেলেছে গোল্ডে। এটা খুব ভালো জিনিস, গোল্ডের টাকা মানে বেড়ে গিয়েছে। বাট গভর্নমেন্ট যে কি তোমার ক্যাপিটাল গেইন ট্যাক্স কত পার্সেন্টেজ নেবে সেটা তো আগে থেকে ঠিক নেই। এবার গভর্নমেন্ট এখন ক্যাপিটাল গেইন ট্যাক্স নিয়ে নিচ্ছে, ঠিক আছে? এবার ক্যাপিটাল গেইন ট্যাক্স নিয়ে নিচ্ছে, তোমার যা ইনকাম তুমি ভাবছো হয়তো 50 টাকাটা 150 টাকা হয়ে গেছে, বাট তুমি যখন হয়তো হাতে টাকা পাবে তখন দেখবে 50 টাকাটা 100 টাকা হয়ে গেছে। মানে আলটিমেটলি সেই যে গ্রোথটা, তোমার যে গ্রোথটা গভর্নমেন্ট যখন তখন এটা কমাতে পারে। দিস ইজ অলসো অ্যাপ্লিকেবল ফর যারা 5 লাখের বেশি টাকা ব্যাংকের অ্যাকাউন্টে রাখে। আমি অলওয়েজ বলি 5 লাখের বেশি টাকা কখনো ব্যাংকের অ্যাকাউন্টে রাখতে নেই, মা বাবারাও যদি রাখে এটা অ্যাডভাইস দেবে, জমি কিনে রেখে দিক, সোনা কিনে রেখে দিক, 5 লাখের বেশি না রাখে। তার কারণ কি? তার কারণ হচ্ছে 5 লাখের বেশি টাকা যদি ব্যাংকে রেখে দেয়, তাহলে হচ্ছে কখন যে ব্যাংক তার পার্সেন্টেজ কমিয়ে নেবে, কখন যে সেই ব্যাংকের নিয়ম বদলে যাবে কেউ জানে না, কোনো সিকিউরিটি নেই। কারণ আমাদের ডিপ্যামের বেসিসে বলাই রয়েছে গভর্নমেন্ট 5 লাখ পর্যন্তই একজন ইন্ডিভিজুয়ালকে সুরক্ষা দেবে, ঠিক আছে? তো কখনোই সেটা করা উচিত নয়, ঠিক আছে? একদমই তাই। মানে 5 লাখের উপরে কখনোই ইনভেস্টমেন্ট রাখা উচিত না, জমি কিনে ফেলে রেখে দাও। আচ্ছা, থিংস মেড চিপার, এবার কোন জিনিসের দাম কমে গেছে? ইম্পোর্ট ডিউটি ফুললি রিমুভড ফ্রম 17 ক্রিটিক্যাল ক্যান্সার ড্রাগস অ্যান্ড 7 রেয়ার ডিজিজ ড্রাগ। তো নাম্বারটা মনে রাখতে হবে, 17টা ক্রিটিক্যাল ক্যান্সার ড্রাগ আর 7টা রেয়ার ডিজিজ ড্রাগের থেকে এখানে ইম্পোর্ট ডিউটি ফুললি রিমুভ করা হয়েছে। এখানে ইভি ব্যাটারির এখানে ডিউটি রিমুভ করা হয়েছে, ক্যাপিটাল গুডস ফর ক্রিটিক্যাল এবং মিনারেল প্রসেসিং এর জন্য এখানে বুস্ট আপ দেওয়া হচ্ছে। এবার দেখো, এই যে ইভি, এগেন ইভি নিয়ে একটা একটু জ্ঞান দিয়ে দিই। তো ন্যাচারালি সরকার কি বলছে, ইভিতে ইনভেস্ট করো, ইভি বাইক, ইভি এই ওই হ্যান ত্যান। তো ন্যাচারালি একটা যে কোনো নর্মাল যদি গাড়ি কিনতে হয়, আর নর্মাল মানে পেট্রোল ডিজেলের গাড়ি আর ইভির যদি কম্প্যারিজন আমি দেখি, তাহলে এখানে গভর্নমেন্ট বুস্ট আপ করছে। এবং আমি এটা তোমাদেরকে বুদ্ধি দিচ্ছি, মানে জাস্ট ফর ইয়োর ফিউচার নোয়িং পারপাস, আর কিছুই না। তো সাপোজ ধরো 1.5 লাখ টাকা দিয়ে কেউ কোনো একটা স্কুটি কিনলো, ন্যাচারালি 1.5 লাখ টাকা হচ্ছে স্কুটির দাম। আর এই জিনিসটাই যদি ইভির কেনে, তাহলে সেটার দামই হচ্ছে 70,000 টাকা, বা খুব বেশি হলে 75,000 টাকা। ইনফ্যাক্ট বেনামি কোম্পানি বেশ কিছু আছে, 40-50 হাজার টাকাতেও স্কুটি পাওয়া যাচ্ছে আজকাল। এবার সেটা কতদিন লাস্টিং করবে না করবে সেটা অনেক পরের ব্যাপার। বাট এই যে 70-75 হাজার টাকা দিয়ে, আমি 70-75 হাজার টাকাতে স্ট্যান্ডার্ড পাওয়া যাচ্ছে, মানে স্ট্যান্ডার্ড কোম্পানি মানে ওলা টোলা এই সমস্ত কোম্পানির
অ্যাটলিস্ট নাম ঠাম আর কি লোকজন চেনে, তাতে 70-75-এ পাওয়া যাচ্ছে। তার মানে এখানে তুমি 50% কমে জিনিসটা কিনলে। ঠিক আছে, ভালো কথা, তুমি 50% কমে, মানে গভর্নমেন্ট তো সেটাই দেখাচ্ছে। ইনফ্যাক্ট আমি এটাও শুনছি যে যারা কিনা ইভি ব্যাটারি ইভি গাড়ি টাড়ি চালিয়ে টালিয়ে যায়, গাড়ি চালিয়ে যায়, তাদেরকে কোনো টোল ট্যাক্স ফ্যাক্স দিতে হচ্ছে না। আবার অনেক জায়গায় তাদেরকে ধরছেও না, এরকম টাইপের বেশ কিছু জায়গা রয়েছে। তো আলটিমেটলি এখানে 50%-এ দিলাম, আর হেলমেট পরে না তারা, এক্স্যাক্টলি হেলমেট পরে না, তাহলে হেলমেট না পরলেও তাদের ধরে না। এবার দেখো 50%-এ যে আমার এখানে প্রগ্রেসটা আমাকে দেখাচ্ছে ঠিক কথাই, কিন্তু আমার গাড়িটার লংজিভিটি নেই এবং গাড়িটার রিসেল ভ্যালু নেই। তাহলে যেই যেই লাভটা আমি দেখতে পাচ্ছি, তার মানে সেটা পুরোটাই শূন্য। কারণ এই 1.5 লাখের গাড়িটা আমি যদি মিনিমাম 5-7 বছরও চালাই, তবুও আমি অন্তত পক্ষে 60-70-এ বিক্রি করতে পারবো। ঠিক আছে। আর ব্যাটারির ক্ষেত্রে এখানে একটা ব্যাপার রয়েছে, অনেকে আবার ব্যাটারি আজকাল, হ্যাঁ এই কথাটা সমদীপ যেটা বললো, ব্যাটারি রেন্টিং সার্ভিস আবার চালু হয়ে গেছে। ঠিক আছে, চার্জিং স্টেশন নেই, বাট এটা নিয়ে লোকে আবার ব্যবসা শুরু করে দিয়েছে, নিজের আর কি ব্যাটারি কিনে রেখে দিয়েছে, ব্যাটারি চেঞ্জেস মানে খাতা কলমের মতন, এরকমও বেশ কিছু জায়গায় চালু হয়েছে। মানে তুমি তোমার ব্যাটারি, বিশেষ করে এটা হচ্ছে গিয়ে টোটোতে চালু হয়েছে, আমি কিছুদিন আগে এটা জানলাম। ঠিক আছে, টোটোতে লোকজন আবার নিজের বাড়িতেই ব্যাটারি কিনে রাখে, 2-3টে ব্যাটারি কিনে রাখে, যার অনেক পয়সা, বাড়িতে এলো, ব্যাটারি চেঞ্জ করলো, আবার চেঞ্জ করলো। আমি জিজ্ঞাসা করলাম টোটোওয়ালাকে একটা, যে ব্যাটারির দাম কত, বললো 14,000 টাকা লেগেছে। আবার পুরোনো ব্যাটারিটা ও বেচে, তারপরেও 14,000 টাকা লেগেছে, পুরোনো ব্যাটারির দাম হচ্ছে 3,000 টাকা সামথিং পেয়েছে আমাকে বললো। আচ্ছা। মোট কথা, যাই হোক, ইভির সেগমেন্টে আমার এখনো পর্যন্ত, ইভি কে এখনো পর্যন্ত আমার ভালো লাগছে না। এবার কেউ হয়তো বলবে যে পলিউশনের জন্য ইভি কে মেনটেন করা উচিত। হ্যাঁ, ইভি কে কখন মেনটেন করা উচিত? যখন তুমি শখে গাড়ি চালাও, যখন তোমার কাজে লাগে না, বা যখন তোমার ওইটাই ব্যাপার, বা আউট স্টেশন যেতে হচ্ছে না, নিজের বাড়ির আশেপাশে চালাও, তখন গিয়ে ঠিক আছে। ঠিক আছে, বাট হ্যাঁ, যতক্ষণ না ইভি চার্জিং স্টেশন গভর্নমেন্ট টোটালি তৈরি করছে, ততক্ষণ এটা এক্সপেরিমেন্টাল পারপাস ছাড়া আমার এটাকে কিছু মনে হচ্ছে না। হ্যাঁ, ইভি নিয়ে আমার কথা হচ্ছে গিয়ে, গভর্নমেন্ট ইভি নিয়ে যখন এত এত তার প্রগ্রেস, গভর্নমেন্টের কি অভাব রয়েছে চার্জিং স্টেশন বানানো? না। তার মানে গভর্নমেন্ট এখানে কোন জায়গাটা নিয়ে দেখছে? গভর্নমেন্ট আর কি পেট্রোল ডিজেলকেও মেনটেন করবে, আবার আই ওয়াশ করে তোমার লোককে যারা আর কি যাওয়ার, তারা এখানে মেনটেন করবে। BS6 এর ফুয়েল অনেক ভালো, অনেক স্ট্যান্ডার্ড, ওখানে আবার বায়োফুয়েল নিয়ে কাজ করছে। তো যাই হোক, গভর্নমেন্ট একটা গভর্নমেন্টের মতন ব্যালেন্স করার চেষ্টা করছে। ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স, TCS যাকে বলে, TCS, ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স অন লিবারালাইজড রেমিটেন্স স্কিম ফর মেডিকেল অ্যান্ড এডুকেশনাল পারপাস, এখানে 5% to 2% করে দিয়েছে। তো এখানে এডুকেশনাল পারপাসে সিম্পল কথা, ট্যাক্স কমে গেছে 5 থেকে 2%, এটা ভালো কাজ করেছে। আর এখানে ট্যুর প্যাকেজেসে এটাও রিডিউস করেছে 2%। তো আমি ঘুরতে যাওয়ার রেসপেক্টে রিসেন্টলি দেখছিলাম বেশ কিছু জায়গা, তো সেখানে দেখতে গিয়ে আমি দেখছি যে গভর্নমেন্টের, দেখো আপনাদের যে প্যাকেজটা চলে, সেখানে 7 দিন 10 দিন ধরে ঘোরায়, এক একজনের থেকে 1.5-2 লাখ টাকা করে নেয়। ঠিক আছে, কিছুই না, ট্রেনের মধ্যে ঘুরবে, ওদের ওইখানে খাবে। হ্যাঁ, সার্কিট যে ইয়েগুলো থাকে, তো ওই যে ট্যুর প্যাকেজ গুলো আছে, সেই ট্যুর প্যাকেজ গুলোতে এখানে 2% রিডিউস করেছে। অ্যাজ সাচ খুব একটা মনে রাখার দরকার নেই বলেই মনে হচ্ছে, তবুও একবার জাস্ট গো থ্রু করে দাও। হ্যাঁ, ভারত দর্শন সামথিং। আর কি কি কস্টলিয়ার হয়ে গেছে এখানে, এগুলো তো তোমরা জানোই, দুঃখের ব্যাপার হয়ে গেছে অনেকের জীবনে। বিড়ি, সিগারেট, টোব্যাকো প্রোডাক্ট, মশালা, অ্যালকোহল, লিকার, সব এখানে কস্টলি হয়ে গেছে, সাথে ফরেন পারফিউমও এখানে কস্টলি হয়ে গেছে। আচ্ছা, এইবার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি অ্যান্ড টেকনোলজি, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি টেকনোলজি, ইন্ডিয়ার সেমিকন্ডাক্টর মিশন 2.0। ফার্স্ট কোশ্চেন হবে এইটাই, যে ইন্ডিয়ার সেমিকন্ডাক্টর মিশনটা কত নাম্বার, মানে বা নিচের কোনটি ইন্ডিয়ার সেমিকন্ডাক্টর মিশন, বা নাম কি? মোট কথা মিশন হচ্ছে 2.0। এখানে 4,000 কোটি টাকা বুস্ট করার জন্য, চিপ ম্যানুফ্যাকচারিং এর জন্য গভর্নমেন্ট খরচা করবে। তো প্রথম কথা, 4,000 কোটি টাকা মনে রাখতে হবে, এবং খেয়াল করো 4,000 যে এই যে ইয়েটা, এটা আমাদের জন্য কিন্তু খুব কমন, 4,000, মানে আমাদের মোটামুটি বাজেটে এরকম টাইপের ওয়ার্ডস আসে, 4,000 কোটি,
5,000 কোটি, আগের বারও আমরা করেছিলাম। তো 4,000 কোটি টাকা এখানে চিপ ম্যানুফ্যাকচারিং এর জন্য খরচা করা হবে। এবার মনে করো চিপ ম্যানুফ্যাকচারিং এর জন্য কেন খরচা করা হবে, কারণ আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে চাইছি। ইনফ্রাস্ট্রাকচারে চিপ আমাদেরকে দিয়ে থাকে চায়না, চায়না দিয়ে থাকে বা হচ্ছে কোরিয়া দিয়ে থাকে। এবার ওদের ওদের থেকে আমরা চাইছি এখানে যাতে আমরা না নিই, তাহলে চিপের জন্য। এবার এখানে আরেকটা জ্ঞান তোমাদের দিয়ে দিই, সেটা হচ্ছে তোমরা যারা সিলভারে ইনভেস্ট করবে ভাবছো, তো অবশ্যই সিলভারে ইনভেস্ট করা দারুণ জিনিস। কারণ আমাদের আগামী দিনে যদি ইভির ডেভেলপমেন্ট হয় কিংবা আমাদের চিপ ম্যানুফ্যাকচারিং এর ডেভেলপমেন্ট হয়, সিলভার লাগবেই। এবং সিলভারের থেকে সবচেয়ে বেশি যেটা মেটালে যদি কেউ ইনভেস্ট করে, সেটা সবচেয়ে ভালো হচ্ছে কপার। ঠিক আছে, কপারের গ্রোথ আরো বেশি হবে, কারণ সিলভার কত ইউজ হবে তার থেকে বেশি হবে কপার। তো কপার ইনভেস্টমেন্ট এর থেকে বেটার। আর তার থেকে বেটার হচ্ছে কি, মানে যদি একটুখানি ভালো মানে স্ট্যান্ডার্ড কিছু দাও, তাহলে সিলভার। মানে গোল্ডের থেকে বেশি বেটার হচ্ছে গিয়ে এই মুহূর্তে সিলভারের ইনভেস্টমেন্ট। যদিও এখন একটা ডামাডোল সিচুয়েশন রয়েছে, আর 2-3 মাস বাদে বা অল্প অল্প করে শুরু করাই যায়। রেয়ার আর্থ পার্মানেন্ট ম্যাগনেট। এবার আমি এই যে ইনভেস্টমেন্ট, লোকে তোমরা হয়তো ভাবতে পারো আমাদের কাছে টাকা কোথায়, আমরা কি ইনভেস্ট করব। 100 টাকাতেও ইনভেস্ট করা যায় আজকাল। তো চাইলে করাই যায়, 100 টাকা, 150 টাকা। আজকের 100 টাকা আজ থেকে 10 বছর বাদে 1,000 টাকা হয়ে যাবে। ঠিক আছে, তো করাই যায়। এটা এটা কোনো হিউজ ব্যাপার নয়, আজকাল অনেক অ্যাপ আছে। রেয়ার আর্থ পার্মানেন্ট ম্যাগনেট স্কিম, একটা রেয়ার আর্থ করিডোর এখানে তৈরি করার কথা হচ্ছে। এই কথাটা অনেক দিন ধরেই হচ্ছে, রেয়ার আর্থ করিডোর তৈরির কথা। কারণ খেয়াল করো জম্মু কাশ্মীরেও আমাদের হয়েছিল আগের বছরের। তো রেয়ার আর্থ করিডোর এখানে এস্টাবলিশ করা হবে কোথায় কোথায়। এবার স্টেট মাথায় রাখতে হবে, ঠিক আছে। হ্যাঁ, যুদ্ধ আবার লাগতেই পারে। ওড়িশা, কেরালা, কারণ আমার একটা ফিলিংস আছে লাইক ডোনাল্ড ট্রাম্প যাওয়ার আগে আবার কিছু একটা সারা জীবনের নামে কিছু একটা করে যাবে ও। তো ও যতক্ষণ না যাচ্ছে কিছু না কিছু সমস্যা হয়েই থাকবে। ওড়িশা, কেরালা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু। দেখো ওড়িশাতে এখানে আর্থ মেটাল যেটা রয়েছে ওটা নিয়ে সমস্যা নেই, ওড়িশাতে যেটা থাকে। ঠিক আছে, ভালো কথা। ওড়িশা মানে ওড়িশাতে আর কি আমরা ইয়ে পাই, কি বলে ওটাকে, মিনারেলস পেয়ে থাকি, আমাদের মনে রাখতে প্রবলেম হবে না। এবার কেরালা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, এটা মানে একসাথে মনে রেখে দাও। ঠিকই আছে। সাউথের এখানে না ছত্তিশগড় আছে, মানে ব্রেনকে এখনই বলে দাও, না ছত্তিশগড় আছে, না আমার তোমার কি বলে ওটাকে ঝাড়খণ্ড আছে, আর না অন্য কোনো মানে লাদাখ, জম্মু কাশ্মীর আছে। কেরালা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, সাউথ আর ওড়িশা। কেমিক্যাল পার্ক বানানো হবে, 3টে ডেডিকেটেড কেমিক্যাল পার্ক এখানে বানানো হবে প্লাগ অ্যান্ড প্লে মডেলে। এগেন প্লাগ অ্যান্ড প্লে মডেল অন্য কোনো একদিন আলোচনা করব, এগুলো ইকোনমিক্স এর নিউ টার্মিনোলজিতে আলোচনা করে নেবো। আপাতত মনে রাখতে হবে কটা কেমিক্যাল পার্ক তৈরি হবে, 3টে। কি মডেলের উপর? প্লাগ অ্যান্ড প্লে মডেলের উপর। এখানে চ্যাম্পিয়ন এসএমইজ তৈরি করা হবে, এসএমইজ। 10,000 কোটি টাকা খরচা করে এসএমই গ্রোথ ফান্ড এখানে তৈরি করা হবে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজদের ডেভেলপমেন্টের জন্য। স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ ডেভেলপমেন্টের জন্য 10,000 কোটি টাকা খরচা করা হবে, মনে রাখতে হবে। এবং সেই যে খরচা করা হবে তার নাম দেওয়া হয়েছে চ্যাম্পিয়ন এসএমইস। ফরেন ক্লাউড কোম্পানি ইউজিং ইন্ডিয়ান ডেটা সেন্টার উইল গেট আ ট্যাক্স হলিডে আনটিল 2047। কত মারাত্মক এটা একটা ডেটা, মানে এটা যারা বুঝতে পারবে তাদের জন্য কত মারাত্মক ব্যাপার। ফরেন ক্লাউড কোম্পানি ক্যান অ্যাক্সেস দি ইন্ডিয়ান ডেটা সেন্টার উইদাউট এনি ট্যাক্স আনটিল 2047। ইটস ইটস লাইক কি বলে ওই যে আমাদের ডিউটি ফ্রি 1613 গল্প, আর কিছু না। ঠিক আছে, আর কিছু না। 2047 পর্যন্ত আমাদের ব্যবহার করতে পারবে ইন্ডিয়ান ডেটা সেন্টার, আমাদের ডেটা। তার মানে ফরেন ক্লাউড কোম্পানি ইউজ করছে। হ্যাঁ, এবার এই জিনিসটা যদি আমাদের এখানে জব ক্রিয়েট করতো, আপাতত এখনো পর্যন্ত এর এফেক্ট আমাদের জব ক্রিয়েশনে হয়নি, আমাদের খরচে হয়েছে। তাই কারণে আজকাল এক থেকে দ্বিতীয়, মানে রাস্তায় ঘুরে বেড়াবে দেখবে এক থেকে দ্বিতীয় ব্যক্তি আজকাল অ্যাপেলের মোবাইল ফোন ইউজ করে থাকে। তারা ইএমআই তে অ্যাপেলের মোবাইল ফোন কিনে থাকে। ঠিক আছে, এবং সবচেয়ে বেশি আমাদের মানে ইন্ডিয়াতে অ্যাপেলের ফোন ইএমআই তে কেনা হয়, ইন্ডিয়াতে সবচেয়ে বেশি। তো যাই হোক, এটা ইউথ জেনারেশন, ইউথ গ্রোথ অ্যান্ড ডিজিটাইজেশনের অভাব। আচ্ছা, নেক্সট ইনফ্রাস্ট্রাকচার, ট্রান্সপোর্ট অ্যান্ড লজিস্টিক। হাই স্পিড রেল করিডোর বানানো হবে। কটা বানানো হবে? 7টা নতুন করিডোর বানানো হবে, মুম্বাই, পুনে, বারাণসী, শিলিগুড়ি, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু।
তো এখানে 7টার নামই পড়তে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স যখন পড়াবো তখন পড়াবো। এখানে 7টা আপাতত পড়তে হবে, মানে 7টা করিডোর বানানো হবে, এই ভ্যালুটা মনে রেখো। ডেডিকেটেড ফ্রেইট করিডোর, এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। দ্যাট ইজ ডানকুনি থেকে সুরাট, দারুণ একটা স্টেপ হয়েছে, এটা চালু করা হয়েছে। হলো? আচ্ছা, তাহলে এটা এখানে পৌঁছে যাবে। আচ্ছা, এবার ওয়াটারওয়েজ অ্যান্ড শিপিং, 20 নিউ ন্যাশনাল ওয়াটারওয়ে এখানে অপারেশনাল করার চেষ্টা করা হচ্ছে। এবার আমাদের ওয়াটারওয়ে আছে, অনেকগুলোই আছে নো ডাউটেডলি, বাট অপারেশনাল বেসিসে পারফর্ম যেটা ভালোভাবে হয় 5টা 6টা আছে। এবার 20খানা নতুন ন্যাশনাল ওয়াটারওয়ে এখানে বানানোর কথা হচ্ছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে গিয়ে ওয়াটার হচ্ছে সবচেয়ে চিপেস্ট। হ্যাঁ, 100-র উপরেই আছে, বাট ওয়াটার হচ্ছে সবচেয়ে চিপেস্ট। এবার গভর্নমেন্ট বন্দে ভারত, দেখো, বানাচ্ছে, খুব তাড়াতাড়ি গভর্নমেন্ট বন্দে ভারত বানানো বন্ধ করে দেবে। কেন বন্ধ করে দেবে? এটা আমার এগেন বলতে পারো এক্সপিরিয়েন্স। সেটা হচ্ছে বন্দে ভারতের মেনটেনেন্স করার মতন টাকা পাবে না। কারণ এখনো পর্যন্ত তোমরা যদি মানে ঘুরতে যাবার রেসপেক্টে যদি টাকা পয়সা মানে ইয়ে দেখো, কি বলে ওটাকে, টিকিট দেখো, বন্দে ভারতের টাকা নর্মাল ট্রেনের থেকে ডাবল। ঠিক আছে? তার থেকে বড় প্রবলেম, ট্রেনটা ফাঁকা যায়, অর্ধেক সিট থাকে না, ট্রেনটা ফাঁকা যায়। তো সরকার কতদিন এটা বেয়ার করবে? আর নেক্সট হচ্ছে গিয়ে যেটুকুও বেয়ার করবে, চলো প্রমোশনের জন্য বা কিছুর জন্য সরকার চাইছে বেয়ার করলাম, সুখী মানুষদের জন্য নয় বেয়ার করলো, কিন্তু সেইখানে গিয়েও লোকে পানের পিক ফেলছে। মানে ভাবা যায়, বন্দে ভারতের ট্রেনের মধ্যে বসে লোকে পানের পিক ফেলছে, প্রচুর ভিডিও আছে। ঠিক আছে? তাহলে মানে এটা কিছু বলার নেই। এটা ইটস, উই আর ইন্ডিয়ানস। ঠিক আছে? এটাই আমাদের কালচার, আমরা এটাই করতে পারি, আমরা দেশকে নোংরা করতে পারি, এটাই কালচার। একদম, মানে ওটাই ব্যাপার, মানে এখন ঘোড়াটাই এটা হয়ে গেছে। এবার এখানে কেমন যেন আই আই অলসো ফিল লাইক দ্যাট, কি 2 মাস করে দিল টিকিট। এবং দেখো, 2 মাসে যে টাইমিংটা থাকে, মানে বিশেষ করে যেগুলো সস্তা ট্রেনের টিকিট থাকে, মানে খুব বেশি হলো 10 থেকে 15 মিনিট, তার মধ্যে টিকিট চলে যায়, মানে 700-800 টিকিটও চলে যায়। নর্মাল যদি আমি পুরীর টিকিটও ধরি, 10 থেকে 15 মিনিটে চলে যায়। এবার কারোর পক্ষে সম্ভব না, তার মানে কি, যে ব্যক্তি যেতে বাধ্য, তাহলে তাকে বন্দে ভারতে যেতে হবে। কোথাও না কোথাও মানুষকে আর কি ডাইরেক্ট দেওয়া হচ্ছে, ঠিক আছে, যে তুমি বন্দে ভারতে যাও। এবার এটা করেও কি কোনো লাভ হবে কিনা সেটা ভবিষ্যৎ কথা বলবে। ন্যাশনাল ওয়াটারওয়ে 5 উড়িষ্যা উইল কানেক্ট তালচের টু অ্যান্ড আঙ্গুল টু পারাদীপ অ্যান্ড ধামরা পোর্টস। তো এক্স্যাক্টলি কি কি রয়েছে এটা মাথায় রাখতে হবে। তালচের, আঙ্গুল, ওয়াটারওয়ে 5 কানেক্টেড উইথ উড়িষ্যা, মনে রাখতে হবে। কোস্টাল কার্গো শিপিং টার্গেট এখানে ইনক্রিজ করা হয়েছে 6 থেকে 12% বাই 2047। শিপ রিপেয়ার ফেসিলিটি উইল বিল্ড ইন বারাণসী পাটনা, এটা খুব ইম্পর্টেন্ট, বারাণসী এন্ড পাটনাতে শিপ রিপেয়ার ফেসিলিটি এখানে চালু করা হয়। ই বাসেস, 4,000 নতুন ই বাসেস উইল বি ডিপ্লয়েড অ্যাক্রস দ্য কান্ট্রি। এটা আমি মনে করি খুব ভালো জিনিস। ঠিক আছে? ইভি, ইভি মানে পার্সোনাল, মানে আমরা যারা সাধারণ মানুষ কতটা মেনটেন করতে পারবো পারবো না, বাট যারা প্রফেশনাল বেসিসে এই কাজগুলো করে তাদের জন্য ঠিক আছে, কারণ তারা তো আর বন্ধ করে রেখে দেবে না। একবার দুবার নয়, গন্ডগোল হতেই পারে। ঠিক আছে? আহ ইচ্ছা করে বলে রেখেছে, কারণ টার্গেট হাই। লোকে লোকে বলবে যে ওনার তো আর কেউ ক্ষতি দেখবে না, ওনা বলবে যে ইটস আ প্রগ্রেসিং। আচ্ছা, বায়োফার্মা শক্তি, 10,000 কোটি ইনিশিয়েটিভ ওভার পাস্ট 5 ইয়ার্স বায়োফার্মা ম্যানুফ্যাকচারিং এর জন্য রাখা হবে, ইনক্লুডিং সেটিং আপ 3 নিউ ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ। আচ্ছা, দাঁড়াও, তারপর এখানে কি বলছে, যে বায়োফার্মা শক্তি মানে 10,000 কোটি টাকা এখানে ইনিশিয়েটিভ রাখা হচ্ছে আগামী 5 বছরের জন্য ফার্মা ম্যানুফ্যাকচারিং কে বুস্ট আপ করতে। এগেন ফার্মা, আমরা ম্যাক্সিমাম যে আর কি জেনেটিক, যে মেডিসিন যাবতীয় যা কিছু করি সব চায়নার উপর আমাদের ডিপেন্ডেন্ট থাকতে হয়, তো সেটাকে কন্ট্রোল করার জন্য এডুকেশন এন্ড রিসার্চের জন্য 3টে নতুন ন্যাশনাল ইনস্টিটিউশন এখানে বানানোর কথা হচ্ছে, 3খানা নতুন। আয়ুর্বেদ এবং ট্র্যাডিশনাল মেডিসিন, 3টে নতুন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ এখানে বানানোর কথা হচ্ছে। WHO ট্র্যাডিশনাল মেডিসিন সেন্টার এখানে ওপেন করা হবে জামনগর, গুজরাটে। মেন্টাল হেলথ খুব ইম্পর্টেন্ট, নিমহান্স 2 উইল বি সেট আপ ইন নর্থ ইন্ডিয়া অ্যালং উইথ এখানে রাঁচি এবং তেজপুর। তো এগেইন মনে রাখতে হবে কোথায় কোথায় নিমহান্স আবার চালু করা হবে, এই 3টে জায়গা।
মনে রাখতে হবে। এগ্রিকালচারের ক্ষেত্রে ভারত বিস্তার, ভারত বিস্তার, এখানে মাল্টিলিঙ্গুয়াল এআই টুল, এখানে এগ্রি স্ট্যাক পোর্টাল আইসিএআর প্যাকেজ এখানে চালু করা হবে টু অ্যাসিস্ট ফার্মার উইথ এগ্রিকালচার প্রোডাক্ট, মানে এগ্রিকালচারে ফার্মারদেরকে এআই টুল টুল দিয়ে আর কি হেল্প করা হবে। তার নাম হচ্ছে কি ভারত বিস্তার। ক্রপ ফোকাস স্পেশাল এমফাসিস দেওয়া হবে এখানে স্যান্ডেলউড, ক্যাশিউ, কোকা, এইমিং টু মেক গ্লোবাল ব্র্যান্ড। তো ওই জিআই প্রোডাক্ট দিয়ে গ্লোবাল ব্র্যান্ড বানানোর চেষ্টা করা হচ্ছে। মহাত্মা গান্ধী গ্রাম স্বরাজ যোজনা, এখানে খাদিকে এখানে বুস্টাপের জন্য গ্রাম স্বরাজ যোজনাকে এখানে বুস্টাপ দেওয়ার কথা হচ্ছে। তো এগেইন এই নামটা ইম্পর্টেন্ট কোন স্কিমের দ্বারা। এবং সি মার্ট অনেক পপুলারিটি পেয়েছে, সি মার্ট ইনফ্যাক্ট যত তোমার ওই মেলা ঠেলা হয় এখানে সি মার্টের স্টল হয় এখন। কমিউনিটি ওন রিটেল আউটলেট এখানে উইমেন এন্টারপ্রেনারদের জন্য করা হবে, যারা তাদের নিজেদের প্রোডাক্ট এখানে বেচতে পারে। অমৃত সরোবর, এটা আমরা আগেও পড়েছি, 500 রিজার্ভার এখানে ডিপ্লয়েড করা হবে ইন্টিগ্রেটেড ফিশারি এবং ওয়াটার ম্যানেজমেন্টের জন্য অমৃত সরোবরে। এবার লাস্ট হচ্ছে আমাদের এডুকেশন, না এডুকেশন না, তারপরেও আছে অরেঞ্জ ইকোনমি। এই যে এটা হচ্ছে মোস্ট, কি বলবো নিজেরাই দেখো, অ্যানিমেশন, ভিজুয়াল এফেক্ট, গেমিং, কমিক্স সেক্টরের গ্রোথের জন্য গভর্নমেন্ট এখানে 250 কোটি টাকা অ্যালোকেট করেছে। এবং কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য 15,000 সেকেন্ডারি স্কুল, 500 কলেজ এটা বানানো হবে মানে উইথ দ্য হেল্প অফ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ক্রিয়েটিভ টেকনোলজি অ্যান্ড মুম্বাই। সো পিপলস উইল লার্নিং হাউ টু ডান্স, যাই হোক আর কিছু বলবো না, হাউ টু বি আ ক্রিয়েটিভ, যাই হোক। তো কিছুদিন আগে পর্যন্ত একটা বাচ্চাকে যখন জিজ্ঞাসা করা হতো কি রে তুই কি হবি, তো ও বলতো আমি বড় হয়ে ব্লগার হব, আমরা হাসতাম, ঠিক আছে। বাট নাও গভর্নমেন্টের সুবিধাতে বা সুবিধার্থে এটা হচ্ছে এখন সত্যি, ঠিক আছে। দিস ইজ আ প্রফেশন, কি হবি, ব্লগার হব। যাই হোক, STEM for women, a girls hostel will be established in every district to promote science, technology, engineering and mathematics education. আমার সবচেয়ে অবাক লেগেছে একটা জিনিস, সেটা হচ্ছে 1,500 সেকেন্ডারি স্কুল, 500টা কলেজে এত কিছু ক্রিয়েটিভ সেন্টার বানানো হচ্ছে। আর মাত্র 3টে ফার্মাসিউটিক্যাল এডুকেশন রিসার্চ সেন্টার, 3টে আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, ঠিক আছে। হ্যাঁ এক্স্যাক্টলি, সত্যিকারের ক্রিয়েটিভ হলে নয় ঠিক ছিল, বাট সত্যিকারের তো কিছু নাই। স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমিতে 4টে নতুন টেলিস্কোপ দেওয়া হবে মাত্র, প্রমোট অ্যাস্ট্রোনমি, ঠিক আছে। হিমালয়া, চন্দ্র, ন্যাশনাল লার্জ, এক্স্যাক্টলি দিস ইজ দ্য মেন ফোকাস। একদম সামরিন ঠিক ধরেছে, এই ক্রিয়েটিভ বা অরেঞ্জ ইকোনমির জন্য মেন ফোকাস হচ্ছে ফরেন কারেন্সি, আর কিছু না। বিকজ ভেবে দেখো, আমার এখানে যত ক্রিয়েটিভিটি বাড়বে, এটা দারুণ ব্রেন, তা মানে আমাদের এখানে ফরেন পেমেন্ট আসবে। এবার ফরেন পেমেন্ট আসা মানেই হচ্ছে গিয়ে আমার বিওপি স্ট্রং, আর আমার বিওপি যদি স্ট্রং হয় তার মানে আলটিমেটলি আমি এখানে দেশের আর কি ইকোনমির নাম্বারে অনেকটা এগিয়ে, বাস এগে জব দেওয়া, জবের জায়গাতে তো আমি এখানে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে পারছি না, বাট এই ফরেন অ্যাটলিস্ট ক্রাইসিসের দিক থেকে আমি এখানে অনেকটা এগিয়ে, অ্যাটলিস্ট আমার তেল চাল ডাল আর ওষুধ কেনার টাকা তো হয়ে রইলো। বাকি কি ডেভেলপমেন্ট করবো না করবো সেসব পরের ব্যাপার, তেলের টাকার জন্য তো আর আমাকে লোকের কাছে হাত পাততে হবে না। ট্যুরিজম, এনভায়রনমেন্ট, সাস্টেনেবিলিটি, ইনফ্লেশনও কম থাকবে, তেল তেল যেহেতু মেনটেন করব। এবং ট্যুরিজম, এখানে গভর্নমেন্টের একটা থিম ট্যুরিজম ট্রেল এখানে চালু হয়েছে। মাউন্টেন ট্রেল, আরাকু ভ্যালু, অন্ধ্রপ্রদেশ, খুব সুন্দর জায়গা, যারা গেছো জানো। পদিঘাই মালাই, উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ, এখানে মাউন্টেনের এই ট্রেলস এখানে করা হচ্ছে। তারপর হচ্ছে টার্টেল ট্রেল, কোস্টাল বেল্ট, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকা, কেরালাতে এখানে টার্টেল বেল্টস হচ্ছে। ওড়িশা, অন্ধ্রপ্রদেশ আমি ভিজিট করেছি, ওড়িশা তো মনে হয় তোমরা সবাই গেছো, অন্ধ্রপ্রদেশেও হয়তো গেছো, কর্ণাটকা, কেরালা আমার যাওয়া হয়নি, আমি ঠিক ডিটেল বলতে পারবো না। বাট অন্ধ্রপ্রদেশের জলের কালার মারাত্মক, ঠিক আছে, মানে একদম মানে চোখে এমন জল, মানে তুমি তোমার মুখ দেখতে পারবে এমন জল, কোস্টাল জায়গায় এত সুন্দর, মানে তুমি ওই ওটাকে কি বলে জানো, বাইরে থাইল্যান্ড ভুলে যাবে, এমন নয় যে থাইল্যান্ডের মতন। বাকি কেরালা কর্ণাটকা যাইনি আমি এখনো, রিভিউ দিতে পারবো না ডাইরেক্ট। বার্ড ওয়াচিং ট্রেল, চিল্কা লেক তো দারুণ জায়গা, এবং পুলিকাট লেক, যদিও বা চিল্কা লেকে যদি তুমি শীতকালে যাও তাহলেই ভালো লাগবে, গরমকালে গিয়ে কিছুই দেখতে পারবে না, কিছুই নেই, মনে হবে কোথায় এলাম। বুদ্ধিস্ট সার্কিট এখানে তৈরি করার কথা হচ্ছে নর্থ ইস্ট রিজনে, গেছিলে তাহলে অনেক
কিছু তাহলে ভিউ পেয়েছো হয়তো যদি শীতকালে যেয়ে থাকো। অরুণাচল প্রদেশ, সিকিম, আসাম, ত্রিপুরা, এখানে যদি দেখি, এখানে হচ্ছে গিয়ে বুদ্ধিস্ট সার্কিট তৈরি করা হচ্ছে। তো বুদ্ধিস্ট সার্কিট এই সমস্ত জায়গায় তৈরি হবে এদের সাথে, তার মানে এটা একটা কোথাও না কোথাও আমাদের রিলিজিয়ানের অ্যাঙ্গেল থেকে আমরা পজিটিভিটি এখানে করার চেষ্টা করছি। ঠিক আছে। হ্যাঁ। এবং রিলিজিয়ানের থেকে এখানে আরো একটা ব্যাপার, যে আমরা জানি, দেখবে একটা কোশ্চেন আসে আমাদের সেন্সাসের থেকে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বেশি এসটি, এসটি বা এসসি কিছু একটা আসে দার্জিলিং এ রয়েছে। এবং এটা সত্যি, কারণ ওরা হচ্ছে ট্রাইবাল মেনলি। তো ট্রাইবালের যে মানে নর্থ ইস্টের যারা রয়েছে তারা ট্রাইবাল মেনলি। তাহলে অরুণাচল প্রদেশ, সিকিম, আসাম, ত্রিপুরা এসটি হবে হয়তো, তার মানে মোট কথা কিছু একটা হবে এসটি বা এসসি। এবার অরুণাচল প্রদেশ, সিকিম, আসাম, ত্রিপুরা, এই যে জায়গাগুলো আমি দেখতে পাচ্ছি, এই জায়গাগুলোতে ডেভেলপমেন্টের অনেক জায়গা বাকি আছে। তো এইখানে এখন গভর্নমেন্ট বুদ্ধি সার্কিট দিয়ে আগে ঢুকছে। বুদ্ধি সার্কিট দিয়ে মানে রিলিজিয়ান, রিলিজিয়ান হচ্ছে ওপেন স্পেস। তো আগে যাই, তারপরে গিয়ে কাজ করি। আহ রয়েছে, বা আমাদের যে আর কি ফ্রেন্ডলি নেশনস রয়েছে, তাদের সবার এন্ট্রি ফি তোমার নর্মাল আর কি ইন্ডিয়ানদের মতো। বাট যারা আর কি ব্রিক্স নেশন নয়, তাদের হয়তো কোনো জায়গার খরচা যদি 30 টাকা হয়, ওটা হবে 2000 টাকা। এটা ন্যাচারালি আগেও বলেছি, তাজমহলের ক্ষেত্রেও এটা হয়। বাট এই জিনিসটা এবার প্রথম দেখলাম যে ব্রিক্স নেশনস এর বা যারা আর কি আমাদের ফ্রেন্ডলি নেশনস রয়েছে, ওই নেপালের ওই মহিলাটা বুঝতে পারছিল না, আমি তো ওনাকে বললাম যে বিমস্টেক যারা রয়েছে তাদেরকে কম টাকা, তো বললো আচ্ছা ঠিক আছে। গ্লোবাল বিগ ক্যাট সামিট, সার্ককেও দেয়, হ্যাঁ। গ্লোবাল বিগ ক্যাট সামিট ইন্ডিয়া এখানে ফার্স্ট এবার নিউ দিল্লিতে সাবমিট করবে। 7 বিগ ক্যাট স্পিসিস আমাদের মনে রাখতে হবে। সিসিইউএস ইনিশিয়েটিভ, 20,000 কোটি টাকা অ্যালোকেট করা হবে আগামী 5 বছরের জন্য কার্বন ক্যাপচার, ইউটিলাইজেশন, স্টোরেজ টেকনোলজি অ্যাক্রস 5 সেক্টর, পাওয়ার, স্টিল, সিমেন্ট, রিফাইনারি, কেমিক্যাল। এখানে নেট জিরো টার্গেট এগেইন 2070। ঠিক আছে, তাহলে এটা একটা পরীক্ষার জন্য ভালো। 2030 বা 35-এ কিছু নেই, যা আছে সব পিছনে, মনে রাখবে। আর এখানে দিব্যাঞ্জন সাপোর্ট, তো দিব্যাঞ্জন এখানে কৌশল যোজনা, স্কিল ডেভেলপমেন্ট, এবং তাদের সাহারা যোজনা, হাই কোয়ালিটি অ্যাসিস্টিভ ডিভাইস লাইক আর্টিফিশিয়াল লিমস এখানে তাদের লঞ্চ করা হবে যারা ডিসেবিলিটিস রয়েছে। এটা নো ডাউট একটা গুড স্টেপ। বাট বাদ বাকি যাবতীয় যা কিছু আছে সব বড় বড় টার্গেট। তো এটা হলো একটা ফার্স্ট ফ্রেজ আমি তোমাদেরকে পড়ালাম, এটার একটা ইলাবোরেটেড সেকশন থাকবে যেটা আমি পরে পড়াবো। তো এই 8 তারিখটা যাক, তারপরে পড়াবো। 8 তারিখে তোমাদের পরীক্ষা টরীক্ষা দিয়ে নাও তোমরা। 8 তারিখ পর্যন্ত আগে 8 তারিখের যতটা দরকার সেই অনুযায়ী আমরা চলি। ঠিক আছে। কিছু জিজ্ঞাসাও রয়েছে? আচ্ছা, তোমাদের টেস্ট আমি আপলোড করে দিয়েছি, টেস্টটা তোমরা দিয়ে নিও, জিকে টেস্টটা। ঠিক আছে।